আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ঈদ পরবর্তী আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো যে এখন করোনার যে মহামারী চলছে এবং আমাদের দেশে কঠোর লকডাউন চলছে। তো আশা করব যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আশেপাশের সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুপ্রাণিত করবে। নিতান্ত প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে বের হবে না এবং অবশ্যই যদি বের হতেই হয় মাস্ক ব্যবহার করবে এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা করা দরকার তোমরা সবাই তা করবে। বিশেষ করে এই সময়টাতে তোমরা প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবে এবং একটু একটু এক্সারসাইজ করবে, রোদে দাঁড়াবে এবং তোমাদের বাড়িতে যারা অন্যান্য বৃদ্ধ এবং অন্যান্য যারা আছে তাদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখবে। তো আজকের ক্লাসটি আমার চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটি কোর্স রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তো এই কোর্সটির দুটি অংশ, একটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অংশ আর একটি হলো বায়োটেকনোলজি অংশ, এবং দুটি অংশ থেকেই পরীক্ষায় আলাদা আলাদা করে কোশ্চেন আসে। যে তোমরা হয়তো মনে করতে পারো যে একটি অংশ পড়বো আর একটি অংশ পড়বো না, এরকম নয়। দুটি অংশ থেকেই তোমাদেরকে আলাদা আলাদা করে উত্তর দিতে হবে। তো তোমাদের জন্য দুটি অংশই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমি যে অংশটুকু পড়াবো সেটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অংশ, আর তোমাদের আরেকজন শিক্ষক বায়োটেকনোলজি অংশটুকু পড়াবে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে টপিকটি আমি আজকে তোমাদের পড়াবো সেটি হলো কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো আধুনিক জীববিজ্ঞানের একটি শাখা বা জীববিজ্ঞানের একটি আধুনিক শাখা, এবং বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে গুরুত্ব সেটি তো আসলে অপরিসীম। দেখো, আজ বিশ্বব্যাপী আমরা করোনা ভাইরাসে আক্রান্ত এবং এটি একটি মহামারীতে রূপ নিয়েছে। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে বদৌলতে আমরা আসলে এই যে করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের যে ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের জিনোম সিকোয়েন্স নির্ধারণ করতে পারছি। তারপর আমরা যে করোনা ভাইরাসের যে টেস্ট করছি পিসিআর টেস্টিং, সেগুলোও কিন্তু তোমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যেই রয়েছে। এছাড়া এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল ব্যবহার করে বিজ্ঞানীরা যে করোনা ভাইরাসের টিকাও কিন্তু আবিষ্কার করতে ইতিমধ্যে পেরেছে। হয়তো ভবিষ্যতে তারা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৌশল ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের ঔষধ আবিষ্কার করবে। হয়তো একদিন আমরা এই করোনাকে জয় করতে পারবো। তো আজকে আমি যে টপিকটি পড়াবো সেটি হলো কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধারণা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে পরিসর সেটি সম্পর্কে আজকে আমরা আলোকপাত করব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় কোনো জীবের যে জিনোমিক পরিবর্তন বা জিনোটাইপের পরিবর্তন। কোনো জীবের যদি জিনোমিক পরিবর্তন বা জিনোটাইপের পরিবর্তন আমরা করতে পারি, তাহলে তাতে অবশ্যই ফিনোটাইপের পরিবর্তন হয় বা বাহ্যিক পরিবর্তন হয়, এবং সেটি অবশ্যই কৃত্রিমভাবে করা হয়। তো এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে কোনো জীবের মধ্যে যে জিন থাকে সেই জিনের সংস্কার করা হয়, বিনিময় করা হয়, পরিবর্তন করা হয় বা প্রতিস্থাপন করা হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাধারণত মানুষের কল্যাণে বা মানব কল্যাণে ব্যবহৃত হয়। তো মানুষের প্রয়োজনে বা মানব কল্যাণে কোনো জীবের জিনোমে যদি এক বা একাধিক পরিবর্তন সাধন করা হয় তখন তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তো এই পরিবর্তনের জন্য কোনো জীবের এই যে জিনোমের যে পরিবর্তনের জন্য হয়তো এক বা একাধিক জিনের যে নতুন জিন তাতে সংযুক্ত করা যেতে পারে, কোনো জিন অপসারণ করা যেতে পারে, অথবা কোনো জিনে যে পরিবর্তন করে এই যে জিনোমিক পরিবর্তন সেটি করা যেতে পারে। তো দেখো, আমি একটু তোমাদের চিত্রের সাহায্যে একটু বুঝিয়ে দিতে চাচ্ছি, তাহলে তোমরা অনেক বেশি ক্লিয়ার হবে। দেখো, এটি একটি অর্গানিজম।
এটি একটি অর্গানিজম, যাকে আমরা নাম দিলাম অর্গানিজম এ। তো এই অর্গানিজমটি যে কোনো অর্গানিজম হতে পারে, এটি হিউম্যান হতে পারে, মানুষ হতে পারে, যে কোনো অ্যানিমেল হতে পারে, যে কোনো প্ল্যান্ট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে বা ছত্রাক হতে পারে। ধরো যে এই অর্গানিজমটি হলো একটি হিউম্যান, এটি হলো একটি হিউম্যান। এর থেকে যদি আমরা কোনো জিন অন্য একটি অর্গানিজমে প্রতিস্থাপন করি, তো এই যে অর্গানিজম সেটিও হচ্ছে যে কোনো অর্গানিজম হতে পারে, সেটি হচ্ছে হিউম্যান হতে পারে, যে কোনো প্ল্যান্ট হতে পারে, যে কোনো অ্যানিমেল হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, তারপর ছত্রাক হতে পারে। ধরো এটি একটি প্ল্যান্ট, তাহলে এই যে হিউম্যানের যদি আমরা কোনো জিন এই প্ল্যান্টের মধ্যে স্থাপন করি, তাহলে এই যে হিউম্যানের জিন যখন এই প্ল্যান্টের মধ্যে প্রকাশ পাবে তখন তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তখন আমরা হিউম্যান থেকে যে জিনটিকে প্রতিস্থাপন করবো। আসলে আমরা তো জিন মানে কি, জিন কি ডিএনএ অণুর একটি অংশ। তোমাদের কি জিনের যে সংজ্ঞা সেটি মনে আছে? দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে অংশ সেটি কিন্তু তোমরা যখন থার্ড ইয়ারে যে মলিকুলার বায়োলজি অংশ পড়েছো, সেই বায়োলজি এর যে ধারাবাহিকতায়, মলিকুলার বায়োলজির ধারাবাহিকতায় কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পার্টটি এসেছে। তো আমাদের জিন হলো ডিএনএ অণুর একটি অংশ যেটি হচ্ছে পলিপেপটাইড চেইনের সংকেত বহন করে এবং বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত করে। অর্থাৎ জিন মানে কি? জিন মানে হচ্ছে আমাদের ডিএনএ। তো আমরা যে জিনটিকে এখান থেকে নিয়ে যাব তাকে বলা হয় জিন অফ ইন্টারেস্ট বা কাঙ্ক্ষিত জিন, যাকে আমরা বলি জিন অফ ইন্টারেস্ট বা কাঙ্ক্ষিত জিন নিয়ে যখন যাব এই অর্গানিজম থেকে এই অর্গানিজমে, এবং এই অর্গানিজমটিকে বলা হয় অর্গানিজম বি। তখন এই জিন অফ ইন্টারেস্ট বা কাঙ্ক্ষিত জিনের বৈশিষ্ট্য এই প্ল্যান্টের মধ্যে প্রকাশ করবে। অর্থাৎ আমাদের পুরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই কনসেপ্টটির উপর বেসড করে প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই যে অর্গানিজম, এই অর্গানিজম থেকে আমরা কিভাবে জিনটিকে কাটবো, এরকম না যে কোনো একটি জিনিস কাটবো, এটি ডিএনএর একটি অংশ আমরা এখান থেকে কিভাবে কালেক্ট করব, তারপরে কিভাবে এই যে হচ্ছে জিন অফ ইন্টারেস্টটিকে আমরা এই অর্গানিজম পর্যন্ত নিয়ে যাব এবং অর্গানিজমে নিয়ে গিয়ে এই অর্গানিজমে প্রবেশ করাবো এবং এই প্ল্যান্টের মধ্যে তার বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করবে, এবং এই যে পুরো বিষয়, এই পুরো বিষয়টাই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো এর যে জিন অর্থাৎ কি, এরকম ডিএনএ যখন যাবে তখন সেটি একটি গাড়ির মাধ্যমে যাবে। অর্থাৎ দেখো যে গাড়িটিকে বলা হয় ভেক্টর বা বাহক, এই গাড়িটিকে বলা হয় ভেক্টর বা বাহক। যেমন আমাদের কি হয়, এখন ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু বা ম্যালেরিয়া যে জ্বর হচ্ছে, তাদের যে জীবাণু, সেই জীবাণু কিন্তু সরাসরি মানুষকে অ্যাটাক করতে পারে না, তারা মশার মাধ্যমে মানুষের দেহে আক্রান্ত করে। অর্থাৎ কোনো বাহকের মাধ্যমে তারা মানুষকে আক্রান্ত করছে। ঠিক তেমনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই কোনো জিন কোনো বাহকের মাধ্যমে অন্য কোনো জীবে প্রবেশ করবে। যখন এই বাহকের মাধ্যমে যখন জিনটিকে এই অর্গানিজমে প্রবেশ করানো হয় তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ট্রান্সফার। আর যখন এই যে জিন, সেই জিনটি যদি সরাসরি হচ্ছে এই অর্গানিজমে প্রবেশ করে তখন তাকে বলা হয় ডাইরেক্ট ট্রান্সফার। তো আসলে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যটা কি? তো এই জেনেটিক
ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য আসলে অনেক অনেক বেশি, তার যে পরিসর সেই পরিসর রয়েছে। তো আমাদের কিছু কিছু অর্গানিজম গ্লো করে বা হচ্ছে তাদের থেকে কে লাইট বা আলো হচ্ছে নির্গত হয়, যেমন টিনোফ্লোরা, এবং এই ধরনের যে অর্গানিজম সেই অর্গানিজমকে আমরা বায়োলুমিনিসেন্স অর্গানিজম বলে থাকি। তো আমরা যদি কোনো অ্যানিমেলের বা কোনো বা কোনো প্রাণীর যদি এই ধরনের যে বায়োলুমিনিসেন্স যে জন্য যাই দিন সেই যে জিন, সেই জিনটিকে যদি আমরা কালেক্ট করতে পারি এবং কালেক্ট করে যদি আমরা সেটি কোনো প্ল্যান্টে প্রতিস্থাপন করতে পারি, তাহলে এই প্ল্যান্টের মধ্যেও বায়োলুমিনিসেন্স দেখা যাবে, অর্থাৎ প্ল্যান্টও গ্লো করবে, প্ল্যান্ট থেকেও লাইট নিঃসৃত হবে বা আলো নির্গত হবে। এবং তাহলে আলো নির্গত হলে সুবিধা কি? সুবিধা হলো, দেখো, যখন এই ধরনের যখন প্ল্যান্টগুলোকে আমরা রাস্তার ধারে লাগিয়ে দিব, তখন রাস্তাতে কিন্তু আমাদের স্ট্রিট লাইট বা যে লাইটের প্রয়োজন হবে না, এবং রাস্তাতেই আসলে এই যে এই প্ল্যান্ট, সেই প্ল্যান্টগুলো আলো নির্গত করবে। এবং এরকম ঘটনা কিন্তু হয়েছে, দেখা গেছে ফায়ারফ্লাই এক ধরনের যে অ্যানিমেল হচ্ছে, তাদের থেকে আলো হচ্ছে নির্গত হয়, এবং ফায়ারফ্লাইয়ের যে জিন, আলো নির্গত করার যে জিন, সেই জিন কিন্তু টোবাকো প্ল্যান্টে দিয়ে সেই টোবাকো প্ল্যান্টেও কিন্তু আলো নির্গত করানো সম্ভব হয়েছে। এটি সম্ভব, এবং এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সম্ভব। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। এছাড়া দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা এরকম কিছু কেমিক্যাল বা এরকম কিছু প্রোটিন তৈরি করতে পারি যেগুলো আমাদের জীবন রক্ষার জন্য, জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। ধরো যে জিন কি করে? জিন আমাদের প্রোটিন তৈরির সংকেত বহন করে, অর্থাৎ জিনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তাহলে দেখো, এরকম কোনো যদি জিন নিয়ে এবং সেখান থেকে যদি আমরা সেই প্রোটিন বা কেমিক্যালটি তৈরি করতে পারি, তাহলে হলেও কিন্তু আমাদের অনেক কাজে আসবে। দেখো, আজকের বিশ্বে কিন্তু আমাদের হাজার হাজার লক্ষ 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 ডায়াবেটিক যে পেশেন্ট, সেই পেশেন্ট বা রোগী রয়েছে, এবং তাদের কিন্তু ইনসুলিনের দরকার, অনেক বেশি ইনসুলিন প্রয়োজন। তো এককালে কি করা হতো, এই যে ডায়াবেটিক রোগী পেশেন্টদের বাঁচানোর জন্য গরু বা হচ্ছে শুকুরকে কেটে তাদের প্যানক্রিয়াস আলাদা করে সেখান থেকে ইনসুলিন কালেক্ট করে তারপর সেটি ইনজেকশন হিসেবে মানুষের দেহে দেওয়া হতো, এবং এভাবে তাদেরকে ডায়াবেটিক রোগ থেকে মুক্ত করা হতো। ডায়াবেটিক রোগ তো আসলে মুক্ত হয় না, মানে তার যে তীব্রতা সেটি কমিয়ে আনতো বা কন্ট্রোলে রাখা হতো। তো এই ক্ষেত্রে আমাদের দুটি অসুবিধা। এক তো হচ্ছে আমরা এত ডায়াবেটিক পেশেন্ট, আমরা কত গাই গরু বা কত হচ্ছে আসলে গবাদি পশু বা মহিষ হচ্ছে জবাই করব এবং তাদের প্যানক্রিয়াস কালেক্ট করব, তাহলে তো আমাদের সব যে গরু বা মহিষ সেগুলো শেষ হয়ে যাবে। তো আরেকটি হচ্ছে যে অসুবিধা হলো যে এদের যে ইনসুলিন, গবাদি পশুর যে ইনসুলিন এবং মানব দেহের যে ইনসুলিন, তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এবং তখন দেখা গেছে আমরা যখন এই গবাদি পশুর যখন ইনসুলিন আমাদের দেহে পুশ করায়, তখন আমাদের অ্যালার্জিটিক রিঅ্যাকশন হয়। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা কি করলো, এই যে মানুষের ইনসুলিনের জন্য দায়ী জিন, সেই দায়ী জিনকে তারা কালেক্ট করলো। এখন এই যে ইনসুলিনের জন্য দায়ী ইনসুলিন জিনকে কালেক্ট করলো, এবং সেই ইনসুলিন এর জন্য দায়ী জিনকে তারা হচ্ছে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিল। তখন যখন এই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিল, তারপর সেই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করলো, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া তৈরি হলো, এবং জিনের সংখ্যাও বৃদ্ধি পেল, এবং প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি হলো। তারপর সেই ব্যাকটেরিয়া যে সেল ওয়াল, সেগুলোকে ধ্বংস করে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ইনসুলিনকে কালেক্ট করলো, এবং সেই ইনসুলিন বোতলে ভরা হলো এবং বোতলে বলে বাজারজাত
করে ইনজেকশন হিসেবে তৈরি করা হলো, এবং মানুষ যে একদম সরাসরি হিউম্যান ইনসুলিন হচ্ছে পেয়ে গেল, এবং আমাদের হাজার হাজার যে ডায়াবেটিক রোগী সেই রোগী ইনসুলিন পেয়ে গেল, এবং তারা ডায়াবেটিসের যে অভিশাপ সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারলো। তো এইখানে ব্যাকটেরিয়া কি করে? ব্যাকটেরিয়া হচ্ছে ইনসুলিন তৈরির একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তো এইরকম আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এরকম হাজার হাজার এক্সাম্পল আছে, যাতে আমরা সেগুলোকে আমাদের মানব কল্যাণে কাজে লাগাতে পারি। তো তোমরা এটির স্ক্রিনশট নাও। নেক্সটে আমি তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হিস্ট্রি পড়াবো। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটু হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে জানবো। তো তোমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদের যে থার্ড ইয়ারের যে মলিকুলার বায়োলজি যে অংশ, সেই অংশটা তোমরা খুব ভালোভাবে পড়বে, যেখানে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তোমাদের যে ডিএনএ যে ঘটন, তারপরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা, আরএনএ ট্রান্সক্রিপশন, প্রোটিন সিনথেসিস, এই জিনিসগুলো তোমরা যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমরা এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্টটা ভালোভাবে বুঝবে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধারণাটা আসলে ওই যে 1868 খ্রিস্টাব্দে মাইজার যখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করতে সমর্থ হন। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার মানে ডিএনএ আবিষ্কার করতে সমর্থ হন, তখনই কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ধারাবাহিকতা সেটি শুরু হতে থাকে। এবং আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আসলে মূল রহস্যই কিন্তু নিহিত আছে এই ডিএনএ উপর, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের উপর। এবং দেখা গেছে 1953 সালে জেমস ওয়াটসন অ্যান্ড ফ্রেডরিক ক্রিক যখন ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন, অর্থাৎ ডিএনএ যে ভৌত রাসায়নিক ঘটনটি তারা আবিষ্কার করতে সমর্থ হন, তখন বিজ্ঞানীরা ডিএনএর অনেক অজানা বিষয় সম্পর্কে জেনে ফেলেন, এবং এই যে ওয়াটসন এবং ক্রিক সেই জন্য তারা নোবেল পুরস্কারও পান। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ধারণা সেটি আসলে মোটামুটি অনেক আগে থেকে শুরু হয়েছে। তো 1920 সালে গিফিথ নামক একজন বিজ্ঞানী ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন ঘটাতে সক্ষম হন, এবং লেডারবার্গ এবং এডওয়ার্ড টাটন 1966 সালে ব্যাকটেরিয়াল কনজুগেশনেও সক্ষম হন, এবং লেডারবার্গ ও নর্টন জিন্ডার 1952 সালে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন করতে সক্ষম হন, অর্থাৎ ভাইরাসের জিন ব্যাকটেরিয়া কর্তৃক সংক্রমিত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি তারা দেখতে পান। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে মেইন যে ব্লাস্ট ঘটে সেটি 70-এর দশকে ঘটে, এবং 70-এর দশকে বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে রিকম্বিনেশন, ব্যাকটেরিয়াল যে রিকম্বিনেশন সেটি ঘটাতে সক্ষম হন, অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে তারা নিজেদের চাহিদা মতো বিভিন্ন ধরনের জিন স্থানান্তর করতে সক্ষম হন, এবং স্থানান্তর করে তারা তাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে সক্ষম হন। আসলে তো জিন আমরা ইচ্ছা করলেই এক জিন থেকে অন্য জিনে থেকে কাটতে পারবো না, এবং জিন কাটার জন্য কি আমাদের যে জিনিসটি দরকার সেটি লাগবে এনজাইম, এবং সেই 60-এর দশকে দেখা গেছে বিজ্ঞানীরা এন্ডোনিউক্লিয়াস এনজাইম আবিষ্কার করতে সমর্থ হন, এবং এই যে এন্ডোনিউক্লিয়াস এনজাইম সেটি ডিএনএ যে বন্ধনী, যে সুগার ফসফেট যে বন্ধনী, সেই বন্ধনীকে ভেঙে ফেলতে পারে, এবং সেখান থেকে আসলে যে কাঙ্ক্ষিত জিন, সেই কাঙ্ক্ষিত জিনটিকে তারা বের করে আনতে পারে। এর জন্য এই এন্ডোনিউক্লিয়াস এনজাইমটিকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবং আমরা এই এন্ডোনিউক্লিয়াস এনজাইম নিয়ে হয়তো আমাদের আরেকটি এক্সট্রা করে ক্লাস নিতে হবে, এবং তখন আমরা এন্ডোনিউক্লিয়াস এনজাইম সম্পর্কে আরো অনেক বেশি জানবো। এছাড়া এই যে এনজাইম তো হচ্ছে আসলে ডিএনএ জিন নিয়ে আসলেই হবে না, তাকে হচ্ছে কি অন্য জিনের সাথে সংযুক্ত করতে হবে, এবং সংযুক্ত করার কাজটি করে ডিএনএ লাইগেস এনজাইম, অর্থাৎ এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেস এনজাইমের কাজ হলো সম্পূর্ণ বিপরীত ধর্মী। একটি এনজাইম কি করে কেটে ফেলে, আরেকটি এনজাইম
জোড়া লাগাতে সাহায্য করে। তাহলে আসলে আমাদের এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে কনসেপ্ট, সেটি আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপরই অনেক ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। তো তোমরা ইতিহাসের যে স্ক্রিনশট সেটি নিয়ে নাও, তারপর আমি স্কোপে চলে যাব। এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের স্কোপ বা পরিসর সম্পর্কে পড়ব। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে মূল উদ্দেশ্য সেটি হলো মানব কল্যাণ বা মানুষের কল্যাণের জন্য কাজ করা। তো মানুষের কল্যাণের জন্য কাজ করতে হলে আমরা কোনো কাঙ্ক্ষিত জিন বা জিন অফ ইন্টারেস্ট যদি কোনো জীবের জিনোমে স্থাপন করতে পারি এবং স্থাপন করে কৃত্রিমভাবে যদি কোনো জীবের জিনোমে সেটি প্রকাশ করতে পারি এবং সেই বৈশিষ্ট্য যদি বংশ পরম্পরায় প্রতিষ্ঠিত হয়, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে উদ্দেশ্য সেটি সফল হবে। তো এই মানব কল্যাণের ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আমাদের কৃষি, শিল্প, চিকিৎসা ক্ষেত্র, এছাড়া আমরা আমাদের পরিবেশ সংরক্ষণে, বায়ো ফার্মিংয়ে বিভিন্ন কাজে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগাতে পারি। তো প্রথমে আমরা দেখব যে কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী কাজে লাগছে। তো আসলে আমাদের যে আমরা খাবার দাবার খাই, আমরা বেঁচে থাকার জন্য খাবার দাবার খেতে হয় এবং এই খাবার দাবারের মেইন যে অংশ সেটি কৃষি থেকেই আসে। এছাড়া আমাদের শিল্প ক্ষেত্রে যে কাঁচামাল, অনেক কাঁচামালও কিন্তু কৃষিক্ষেত্র থেকেও আসে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূল উদ্দেশ্য হলো আমাদের উৎপাদন বৃদ্ধি করা এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের উন্নত জাতের যে ফসল, সেই ফসল তৈরি করা। সেক্ষেত্রে সেটি হতে পারে রোগ প্রতিরোধী ফসল বা হচ্ছে উন্নত অধিক বৃদ্ধি হয় এরকম হচ্ছে ফসল, ঘাত সহনশীল ফসল, রোগ প্রতিরোধ ক্ষমতা বাহির হচ্ছে ফসল ইত্যাদি নানা ক্ষেত্রে আমরা কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগাতে পারি। তো আমরা দেখি আমরা কি কি ক্ষেত্রে, কৃষির কোন কোন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগাতে পারি। তো প্রথমেই আমাদের আগাছা প্রতিরোধী ফসল উৎপাদন। তো দেখো, আগাছা কিন্তু আমরা যখন ফসল উৎপাদন করি আগাছা কিন্তু হয় এবং এই আগাছা ফসলের একটা বিরাট ক্ষতি করে এবং কৃষকদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। এবং এই আগাছা প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি এবং যাদেরকে আগাছা নাশক বলা হয়। তো এই আগাছা নাশকগুলা এই আগাছার উপর বিভিন্নভাবে ক্রিয়া করে তাদের বৃদ্ধিকে রহিত করে। তো এই আগাছা নাশকগুলা একদিকে যেমন আগাছার বৃদ্ধি রহিত করে, কিন্তু আরেকদিকে ফসলি উদ্ভিদেরও ক্ষতি করে থাকে। তো আমরা যদি ফসলি উদ্ভিদের মধ্যে এমন কোনো জিন স্থানান্তর করতে পারি যাতে তারাই নিজেরাই আগাছা নাশক প্রতিরোধী হয়ে থাকে, অর্থাৎ আগাছা নাশকের যে খারাপ যে প্রভাব, সেই প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তো দেখা গেছে স্যালমোনেলা টাইফিমোনিয়াম এবং ক্ল্যাবসিলা ওজেনিয়া নামক ব্যাকটেরিয়া থেকে যে জিন, সেইগুলা আগাছা নাশক প্রতিরোধী হয়ে থাকে এবং তাদেরকে যদি আমরা ফসলি উদ্ভিদে সেই জিনগুলা স্থানান্তর করতে পারি তাহলে আমরা অনেক বেশি লাভবান হয়ে থাকি। এছাড়া আছে কীট পতঙ্গ প্রতিরোধী ফসলি উৎপাদন। আসলে ফসলের মধ্যে কি বিভিন্ন কীট পতঙ্গ আক্রান্ত করে থাকে এবং আক্রান্ত করার ফলে এক ক্ষেত্রে যেমন ফসলের উৎপাদন কমে যায়, অন্য ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে ফসল, সেই ফসলে আমরা বিভিন্ন পতঙ্গ বা কীট পতঙ্গ দেখতে পাই। তোমরা হয়তো খেয়াল করেছো বেগুন, টমেটো ইত্যাদিতে কিন্তু বিভিন্ন পোকামাকড় আর দেখা যায়। তো এই যে কীটনাশক প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন কীট পতঙ্গ প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক দিয়ে থাকি এবং এই কীটনাশক একদিকে কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমরা যদি ফসলি উদ্ভিদের মধ্যে এমন জিন স্থানান্তর করতে পারি যে তারা নিজেরাই হচ্ছে কীট পতঙ্গ প্রতিরোধী হয়ে থাকে, অর্থাৎ তাদের মধ্যে কোনো কীট পতঙ্গ জন্মাবে না বা কীট পতঙ্গ তাদেরকে ক্ষতি করতে পারবে না। তো এটি আসলে সম্ভব হয়েছে ব্যাসিলাস
জাইনেন্সিস নামক যে ব্যাকটেরিয়া, তার যে বিটি জিন, সেই বিটি জিন যদি আমরা ফসলে প্রতিস্থাপন করতে পারি, সেক্ষেত্রে এসব ফসল কীটপতঙ্গ মুক্ত হয়েছে। যেমন আলু, তামাক, টমেটো ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ধরনের সাফল্য পেয়েছি। তো এককালে এখন দেখা যায় যে বেগুন, সেই বেগুনের মধ্যে কিন্তু পোকা আগের তুলনায় অনেক কম হয়ে থাকে। আমরা এই বেগুনের মধ্যে যদি বিটি জিন সংযুক্ত করতে পারি, সেই ক্ষেত্রে সেটি অনেক বেশি লাভজনক হয়। এছাড়া রোগ জীবাণু প্রতিরোধী ফসল উৎপাদন, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন ধরনের যে অণুজীব, সেই অণুজীবকে অথবা বিভিন্ন ধরনের যে পরজীবী কারণে আমাদের যে ফসলি উদ্ভিদের নানান ধরনের রোগ হয়ে থাকে। তো আমরা যদি এমন কোনো জিন তাদের মধ্যে সংযুক্ত করতে পারি, যারা নিজেরাই হচ্ছে রোগ প্রতিরোধী হয়ে থাকে, এবং সেটি সম্ভব হয়েছে পিআর প্রোটিন যুক্ত করে, সেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রতিরোধী হয়েছে। এছাড়া পিডিআর জিন সংযুক্ত করে, যেটি হচ্ছে ভাইরাস বিরোধী ট্রান্সজেনিক যে ফসল, সেটি উৎপাদন সক্ষম হয়েছে। এছাড়া ঘাত সহনশীল ফসল উৎপাদন, ঘাত সহনশীল মিলকে আসলে আমাদের পরিবেশ কিন্তু, নেচার কিন্তু সব জায়গায় একরকম হয় না। আমরা যখন ফসল উৎপাদন করি, সেটি বন্যা, খরা, লবণাক্ততা, তারপরে শৈত্য ইত্যাদি নানা কিছু দ্বারা ফসলে হচ্ছে ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এমন যদি জিন উৎপাদন করতে পারি বা জীবে সংযুক্ত করতে পারি, সেগুলা এই ধরনের যে ঘাত সহনশীল হতে পারে, এবং সেটি সম্ভব হয়েছে। যেমন HSP জিন, যে মরুজ উদ্ভিদের যে জিন, সেই জিন যদি অ্যারাবিডোপসিস নামক প্ল্যান্টে যদি সংযুক্ত করা হয়, এবং সেই যে প্ল্যান্ট, সেটি হচ্ছে কিন্তু তাপ রোধী করানো সম্ভব হয়েছে। অর্থাৎ যেই জিনটি হচ্ছে আসলে যে উদ্ভিদটি আসলে মরুভূমিতে জন্মাতো না, এখন কিন্তু সেই উদ্ভিদটিকে আমরা হচ্ছে সেই জিনটি সংযুক্ত করার জন্য সেটি আমরা কিন্তু অতিরিক্ত খরায়ও জন্মাতে পারছি। এছাড়া দেখা গেছে ফ্লাউন্ডার মাছের AF জিন যদি আমরা অন্য কোনো মাছে সংযুক্ত করতে পারি, তো সেই মাছগুলো আসলে শৈত্যরোধী হয়। অর্থাৎ তারা যে হচ্ছে বরফযুক্ত পানিতে বা ঠান্ডা পানিতে তারা বেঁচে থাকতে পারে। এরকম কিছু AVP জিন যদি আমরা বিভিন্ন ফসলি উদ্ভিদে সংযুক্ত করতে পারি, সেই জিনগুলা কিন্তু লবণাক্ততা সহিষ্ণু হয়। অর্থাৎ এরকম লবণাক্ত মাটিতেও জন্মাতে পারে, এবং সেটি সম্ভব হয়েছে বিভিন্ন আলু, তামাক, টমেটো, সেই ক্ষেত্রেও সম্ভব হয়েছে। যেখানে লবণাক্ততা বেড়ে গেছে, সেখানে এর যে এই জিন সংযুক্ত করে এটি বাড়ানো সম্ভব হয়েছে। তো তোমরা এটি স্ক্রিনশট নাও। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই। তো আজকে আমরা কৃষি ক্ষেত্রে আর কিছু জিনিস বাকি আছে, এছাড়া শিল্প ক্ষেত্র এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো বাকি আছে, নেক্সট ক্লাসে আমরা সেগুলো পড়িয়ে তারপর আমরা রিকম্বিনেন্ট DNA তে চলে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। ধন্যবাদ সবাইকে।